আমাদের এখানে যে তোলাবাজ ধান্দাবাজ চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? এলাকার মানুষ বঞ্চিত হয়েছে, তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে মন্তেশ্বরের মানুষ। সামনেই তো বিধানসভা ভোট, আপনার কেন্দ্র, আপনি কি আবার এই আমি বলি দল ঠিক করবে। এখানে উপরওয়ালা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই। কেন কেন বারুদের মতন এই খবরটা ছড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। পশ্চিমবাংলায় নিঃসন্দেহে মমতা ব্যানার্জি, অভিষেক, তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দেবে সেই জায়গায় নেই। আমাদের সংগঠন সারা রাজ্যে বিস্তীর্ণ। আমি রাজনৈতিকভাবে সমাধান চাই। আমার সংগঠন নিয়ে উত্তর দিলে আমি খুব সহজে উত্তর দিতে পারি, এবং এই নৈরাজ্য, এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে? এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে, তারা কি এই দলের ক্ষতি করতে চাইছে? আর কোথাও হাতে তামাক খেয়ে গোলমাল করছে? পুলিশের সামনে কমপক্ষে 50টা পুলিশ হবে দুই দিকে। ওই ইট আটকাতে পারলো না, রডটা আটকাতে পারলো না, পিঠে একটা বাড়ি মারতে পারলো না। এত অসহায় পুলিশ, আমি তো অবাক হয়ে গেলাম। আমি যদি এরকম হই, এখানকার মানুষেরা তো বাস করতে পারবে না, বিদ্রোহ ঘোষণা করে ফেলবে যদি মানুষের সুবিচার না পায়। ঘটনার কথা কি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যথারীতি যেখানে জানাবার জানিয়েছি। আপনার এসপি সাথে গত রাত্রে সময় হয়েছিল, আসেন কথা বলবো, আমাকে বোঝান। তিনি আমাকে নিজেই বললেন, সাহেব আপনার হাতে চোট লেগেছে, কাজ ভেঙেছে, সব জানি, খুব দুঃখিত। এটা সাহেব, এটা হওয়ার জায়গায় আপনি দুঃখ প্রকাশ করলেন। এইভাবে যদি আপনাকে হেনস্থা করতে থাকে, তাহলে আপনি এই দল ছাড়বেন? আমার বক্তব্য, আমি এখন তৃণমূলে আছি, মানুষের সম্মানটা বেশি। এটা আমাকে আঘাত নয়, মুসলিম জাতির প্রতি আঘাত, এনে বলে দিচ্ছি। পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্মনিরপেক্ষ মানুষের প্রতি আঘাত। আমাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী সমর্থন করবে? আমি জিজ্ঞেস করছি। 44 জন মন্ত্রী, এর ভালো কাজ হয়েছে? বর্ধমান জেলা বলবে? এখানকার সাধারণ মানুষ বলবে যে ভালো কাজ হয়েছে? এরকম নিকৃষ্ট মানুষরা দলের জন্য যারা বিপদ, আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের, সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছেন, এটা নিশ্চিত তার কাছে গেছে, দল বিবেচনা করবে, এটা আমার বিশ্বাস। আমি এর বেশি মুখ খুলব না। তৃণমূলের পাপের ঘোড়া কি এবার পূর্ণ হয়েছে, এবং তার জন্য পুরো খেসারত কি এবার তৃণমূলকে দিতে শুরু করতে হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, এবং সেটা এই যে ঘটনাটা দেখালাম এর পরিপ্রেক্ষিতে নয়, গত কয়েকদিন ধরেই পর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে রাজ্য রাজনীতিতে, এবং যেভাবে চারিদিক থেকে ফাঁস তৃণমূল কংগ্রেসের দিকে ক্রমশ এগিয়ে আসছে, তাতে করে এই কথাটা বলা যেতেই পারে। আজকের যে ঘটনাটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে মন্তেশ্বরে, বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে কালো পতাকা দেখানো হয়েছে, তাকে গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছে, এবং সেটা অন্তত 50টা পুলিশের সামনে, সেটা মন্ত্রীমশাই নিজেই বললেন। এবং তিনি বলছেন যে তার যদি 50টা পুলিশের সামনে এই অবস্থা হয়, তাহলে বাকি রাজ্যের কি অবস্থা হয়ে আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন। এবার যে বক্তব্যটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এতদিন যে ভাষায় বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের আক্রমণ করতেন, অর্থাৎ চোর, চিটিংবাজ, ফেরেববাজ, তোলাবাজ, সেই শব্দগুলো কে ব্যবহার করছেন? তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সমিতির একজন সদস্য, নেতা, এবং নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে সেই শব্দগুলো ব্যবহার করছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলিম ভোটের জন্য এইসব নেতাদের বেশ তোল্লা দিয়ে রাখেন এবং তাদের মন্ত্রী টন্ত্রী করে রাখেন,
কিন্তু যেখানেই পাঠান সেখানেই শুধু গন্ডগোল শুরু হয়। এর আগে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিনি মঙ্গলকোট থেকে টিকিট দিতেন, কিন্তু সেখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে তার এতটাই ঝামেলা বাঁধে যে তাকে সেখান থেকে সরিয়ে নিতে হয়, এবং এই 2021-এর যে নির্বাচন হয়েছে সেখানে মন্তেশ্বর কেন্দ্র থেকে তাকে দাঁড় করানো হয়। যথারীতি সংখ্যালঘু ভোট, মুসলিম ভোটে তিনি সেখানে জিতেছেন ড্যাং ড্যাং করে, কিন্তু জেতার পর আলটিমেটলি কি করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের নেতারাই বলতে শুরু করে দিয়েছেন যে আসলে সেখানকার উন্নয়ন তো তিনি কিছু করেনই, উল্টে উল্টে সেখান থেকে শুধু তিনি তোলাবাজি করে গেছেন, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে। এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার পাল্টা দিতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা প্রভাব থাকতে পারে বটে, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রভাবও খুব একটা কম কিছু নয় রাজ্য রাজনীতিতে, এবং অবভিয়াসলি সেটা তো মানতেই হবে। কেননা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতায় দাঁড়িয়ে ভরা সভামঞ্চ থেকে বলতে পারেন যে আগে জেলাগুলোকে টাইট দিয়ে আসি, তারপর কলকাতাকে টাইট দেব, এবং এই যে মুসলিমদের একটা বিশাল জমায়েত করেছি, কলকাতাকে অবরুদ্ধ করে দিতে চাই, এই সব শুনে টুনে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী খুব খুশি হয়ে গেছেন এবং দারুণ প্রোগ্রাম হয়েছে বলে তিনি জানিয়েছেন। ফলে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন নিজের নির্বাচনী ক্ষেত্রে গেছেন, কেননা সামনেই ভোট আসছে, আর 6-8 মাস বাদেই ভোট হবে, পশ্চিমবঙ্গে নির্বাচনী দামামা বেজে যাবে, ফলে নিজের এলাকায় গিয়ে পরিস্থিতি তাকে তো দেখতে হবে। আর সেখানে তাকে তার দলের লোকেরাই কালো পতাকা দেখাচ্ছে, তার গাড়ি ভাঙচুর করছে, এবং পুলিশ কার্যত নীরব দর্শক হয়ে থাকছে। বেচারা কি করে, মন্ত্রীকে সামলাতে গেলে স্থানীয় নেতৃত্বের দের দানা দেন, আর স্থানীয় নেতৃত্বকে কিছু করতে গেলে তারপর মন্ত্রীদের দানা দেন। তো সেই মাঝখানে পুলিশ পড়ে গেছে, আর পশ্চিমবঙ্গ ঠিক এই অবস্থাতেই রয়েছে। তবে আপনারা যদি ভাবেন যে এটা একটা ঘটনা শুধুমাত্র সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে হয়েছে, তা নয়। দুদিন আগেই এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি মালদাতে গিয়েছিলেন কিছু একটা প্রকল্প উদ্বোধন করার জন্য। আর সেইখানে তিনি যখন উদ্বোধন করছেন, গাল ভরা অনেক কথা বলছেন এবং বিজেপিকে গাল দিচ্ছেন, ঠিক সেই সময় সেখানে সভামঞ্চের নিচে একদল লোক তার বিরুদ্ধে গো ব্যাক ধ্বনি শুরু করে দেয়। অর্থাৎ এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী হন আর উদয়ন গুহ হন, যাদেরকে আমরা ডাকাবুকো নেতা হিসেবে চিনি, এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তারা অবশ্য অন্য ভাষায় এদেরকে বলে, ভোট পরবর্তী হিংসা যে রয়েছে সেখানে এদের নাকি অনেকেরই নামটাম জড়িয়ে আছে, তারা বলে থাকেন। তো তাদেরকে সাধারণ মানুষ বা তৃণমূল কর্মী বা তৃণমূলের আর একটা অংশ, জানি না কারা করছে এটা, তারা কিন্তু এখন থেকেই তারা করতে শুরু করেছে। এবং এই প্রবণতা যদি বৃদ্ধি পায় তাহলে 2026-এর আগে এমনিতেই তো বিজেপির চাপ বাড়ছে, হিন্দু ভোট ইউনাইটেড হচ্ছে, মানুষ এখানে যাদের শুভবুদ্ধি রয়েছে তারা সকলেই কার্যত ডিটারমাইন্ড, যে করে হোক এবার নিজের ভোটটা নিজেকে দিতে হবে, এই সরকারের পরিবর্তন করতে হবে, আর না হলে এই রাজ্যে বারবার মালদা মুর্শিদাবাদের মতো আতঙ্কের পরিবেশ দেখা যাবে, এই রাজ্যে 26,000 চাকরি যাওয়ার মতো ঘটনা বারবার ঘটবে, এই সরকার ডিএ মেরে দেবে, শুধু খেলা মেলা মৎস্য উৎসবে বেঁচে থাকবে এবং হাতে ভাতা ভিক্ষা ধরিয়ে দেবে, না থাকবে সরকারি চাকরি, না থাকবে শিল্প, বেসরকারি চাকরি, কিছু থাকবে না। এই রাজ্যের যুবকদের যুবতীদের ভবিষ্যৎ মোটামুটি অন্ধকার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তার প্রতিফলনই কিনা জানি না, যেখানেই তৃণমূল মন্ত্রীদের দেখা যাচ্ছে সেখানেই কিন্তু এক এক করে এবার জনতা তারা করতে শুরু করে দিয়েছে। আবার এর মাঝখানেই গতকালই আপনাদের জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ পরেশ পাল, তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, যেই এনএইচআরসি তালিকায় যাদের নাম ছিল তার মধ্যে অন্যতম এই পরেশ পাল, তার নাম কিন্তু সিবিআই চার্জশিটে চলে এসছে। এবং আমি কালকেই বলেছিলাম যে দেখবেন এরপর তৃণমূল কংগ্রেস সেটাকে ফুৎকারে উড়িয়ে দেবে, রাজনৈতিক প্রতিহিংসা করে অনেক চিৎকার করবে, এবং অন্য রাজ্যে কি হয় সেই সব দিয়ে তৃণমূল কত ভালো সেইটা ডিফেন্ড করার চেষ্টা করবে। এরা যে একটা নটোরিয়াস ক্রিমিনাল, এই কথা তৃণমূল স্বীকার করবে না, বরং এদেরকেই বেশি করে ভোটের ময়দানে নামাবে এবং এদেরকে লেলিয়ে দেবে। অভিজিৎ সরকারের মতো যারা বিরোধী করেন তাদেরকে খুন করে দিতে এদের হাত পা কাঁপে না। এবং ঘটনাও ঠিক তাই ঘটলো। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডিফেন্স যেটা এলো, তাদের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে চার্জশিটে নাম থাকলেই কেউ অপরাধী হয়ে যায় কিনা, এরপর তো বিচার হবে, তারপর সেখানে আদালতে হবে, এসব ফুৎকারে উড়ে যাবে। এবং বিজেপি রাজনৈতিকভাবে না পেরে এখানে রাজনৈতিক প্রতিহিংসা করছে, একদম চেনা ছকে গল্পটা বলছেন। কিন্তু সেই চেনা ছকে গল্প দিতে গিয়ে যেটা অদ্ভুত তথ্য আজকে দেখা যাচ্ছে, আজকে বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম যে পরেশ পালের বাইট নিতে তারা খুব আগ্রহী, পরেশ পাল এর পরিপ্রেক্ষিতে কি বলছেন। কিন্তু পরেশ পাল বাড়িতে নেই, পরেশ পাল হাওয়া হয়ে গেছে, তার বাড়ির দরজায় গিয়ে মিডিয়াকে ফেরত আসতে হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে পরেশ পালও ভয় পেতে শুরু করেছে, বুঝতে পারছে চেষ্টা খুব একটা সুমধুর হবে না। এতদিন তৃণমূল করেছি, যা খুশি তাই জমিদারি চলেছে,
কিন্তু এটা যে পিসির আইনে পিসির রাজত্বে চলবে না, এবার এখানে সিবিআই ঢুকেছে, মহামান্য কলকাতা হাইকোর্ট আছে এবং সঠিক বিচার হবে, এবং সেই সঠিক বিচার হলে শেষের সেদিনটা ভয়ঙ্কর। সেই জন্যই কি পরেশ পাল পালিয়ে যাচ্ছে? শুধুমাত্র এইটাই নয়, আপনাদের আর একটা ঘটনা আজকে আমি দেখাবো। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা, এখন যদিও সাসপেন্ড হয়ে আছেন তৃণমূল কংগ্রেস থেকে, একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন, সেখানেও প্রচুর গুপিবাজি আছে। আমি জানি না কেন এই ডক্টর শান্তনু সেনকে, ডক্টরটা এখন ইউজ করা যাবে না যদিও, সকলে স্কোয়ার ফুট সেন হিসেবে ডাকতে শুরু করেছেন। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে স্কোয়ার ফুট সেন, স্কোয়ার ফুট সেন। জানি না কেন এই কথাটা বলছেন, আপনারা জানলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো সেই ডাক্তার শান্তনু সেন আর ডাক্তার নন। 2 বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। কেন এই পদক্ষেপ? দীর্ঘদিন ধরেই তার এই মেডিকেল ডিগ্রি নিয়ে বিতর্ক হচ্ছিল, যেটা জানা যাচ্ছে যে তার একটা নাকি বিদেশি ডিগ্রি আছে, সেটা আবার সাম্মানিক হিসেবে পাওয়া যায়। মানে সবই তৃণমূলের আর কি উন্নয়নের জোয়ার। যেমন ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ফেক ডক্টরেট, যেমন ওই দিল্লির কোনো একটা ফেক কলেজের ফেক এমবিএ ডিগ্রি, সেরকম ডক্টর শান্তনু সেনেরও বিদেশ থেকে একটা সাম্মানিক কিছু ডিগ্রির ব্যাপার রয়েছে। কিন্তু সেটা রাজ্য মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে তিনি চুপি চুপি নিয়ে চলে এসছেন। আবার রাজ্য মেডিকেল কাউন্সিল যখন সেই সংস্থা যেখান থেকে এই ডিগ্রিটা নিয়ে এসছেন তাদেরকে চিঠি চাপাটি করা হয়েছে, সেখান থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে, তারা এখন অব্দি কোনো রকম কোনো উত্তর দেয়নি। ফলে একটা বড় কিছু এখানে যে হতে চলেছে, বড় কিছু ধামাকা যে এখানে আসতে চলেছে, সেটা কি রাজ্য মেডিকেল কাউন্সিল বুঝতে পেরেছে, এবং সেই কারণেই শান্তনু সেনকে, আর ডাক্তার নন তিনি, এই কথাটা ঘোষণা করে দিতে হয়েছে। কেন কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে এই যে মেডিকেল কাউন্সিল আছে, সেখানকার তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা হয়ে দীর্ঘদিন এই শান্তনু সেন কিন্তু মৌরসি পাট্টা চালিয়েছেন এবং তাকে চালাতে দেওয়া হয়েছে। এই যে মেডিকেল কাউন্সিলের ভোট, সেখানে যে কি ধরনের অনিয়ম হয়, সেখানে কি ধরনের গায়ের জোর চলে, জোর করে ক্ষমতা দখল চলে, সে তো হাইকোর্টের রায় প্রমাণিত হয়ে গেছে। আর সেই সব সত্ত্বেও এই শান্তনু সেনকে কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যালাউ করেছে সেই সব ক্ষমতা দখল করে রাখার জন্য। কিন্তু কিন্তু মুশকিল যেটা হচ্ছে, এখন ধর্মের কল কিন্তু বাতাসে নড়তে শুরু করেছে। সেই জন্য মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার গাড়ি ভাঙচুর হচ্ছে, তাকে কালো পতাকা দেখানো হচ্ছে, তাকে গো ব্যাক ধ্বনি দেওয়া হচ্ছে। মন্ত্রী উদয়ন গুহ, তাকেও গো ব্যাক ধ্বনি শুনতে হচ্ছে যখন উদ্বোধনে যাচ্ছেন। পরেশ পাল বিধায়ক, যিনি অভিজিৎ সরকারকে খুনের মাস্টার মাইন্ড বলে সিবিআই চার্জশিটে দাবি করছে, এবং তাকে বাড়ি থেকে পালাতে হচ্ছে। আচ্ছা, পরেশ পাল বললাম বলে আরেকটা কথাও মনে পড়লো, ওই যে 18 জনের কালকে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম এসছে না, সেখানে পরেশ পালের নাম তো রয়েছেই, 2 তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে, এবং 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত চটি পুলিশ, 2 চটি পুলিশের নামও সেই তালিকায় রয়েছেন। ভাবতে পারছেন কিভাবে রাজ্যটা চলছে, কিভাবে রাজ্যটা চালানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এবং সব থেকে বড় কথা, আজকে আদালতে আরেকটাও ধাক্কা এসেছে এই কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতেই। যত কলেজের ইউনিয়ন রুম আছে সমস্ত কিছু আপাতত আদালত বন্ধ করে রেখে দিয়েছে। কেন বলুন তো? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ভোটটাই তুলে দিয়েছে। আসলে সবটাই ওই গায়ের জোরে দখল করে নেব, যেখানে ভোট করলে হেরে যাওয়ার চান্স আছে সেখানে কিছুতেই ভোট করব না, আর যেখানে ভোট করলে লুটপাট করে ক্ষমতাটা দখল করতে পারবো সেইখানেই ভোট করব। এই যে মানসিকতা, সেটা কিন্তু এবার কলকাতা হাইকোর্ট, মহামান্য আদালতও কিন্তু ধরে ফেলেছে, এবং সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে যে ভাই তোমরা ছাত্র ভোটই করাচ্ছ না, ছাত্রের ইউনিয়ন রুম কিসের জন্য থাকবে? অর্থাৎ চারিদিক থেকে এক 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 করে কিন্তু হেরা শুরু হয়ে গেছে, এবং সেটা সেটা প্রকৃতির নিয়মে। যে অন্যায় চলেছে, যে 14 বছর ধরে এই রাজ্যটা ক্রমশ অন্ধকারে তলিয়ে গেছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, এবং অবাক হয়েছেন যে এত পাপ করার পরও এরা কি করে বুক ফুলিয়ে রাজনীতি করে। কোথাও কি কেউ নেই, কোথাও কি কর্মার কোনো কিছু আসবে না, সেটা যে আসতে শুরু করেছে। 26-এর ভোটের এখনো 8 মাস বাকি, তার আগে থেকেই শুরু হয়ে গেছে, সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই চারিদিকে নেতা মন্ত্রীদের তারা খাওয়া, তাদের চার্জশিটে নাম আসা, খুনের অভিযোগে জড়িয়ে যাওয়া, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, লুকিয়ে থাকা, এই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়া, এই সব কিছু এক 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 করে গত কয়েকদিনে ঘটে যাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।